হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস এক্সাম গতকাল রবিবার 15ই সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত হয়ে গেল। খুব প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে এই পরীক্ষাটি সমাপ্ত হয়েছে। তবে আমার শোনা ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর পরিমাণে কিন্তু পরীক্ষা দিতে যাননি বা ঠিকমতো সময়ে উপস্থিত হতে পারেননি সেন্টারে, যে কারণে একদম হাফ বলা চলে 50% পরীক্ষা দিয়েছে এমনটাই কিন্তু হবে, এর কম হবে তা বেশি হবে না। আমার শোনা বা জানা আমার অনেক ছাত্র অনেকেই আমাকে বলেছে যে আমার ঘরে 22টি সিট ছিল, সেখানে 11 জন এসছে। আর একজন বলেছে আমার ঘরে 20 জন কি 24 জন মতো সিট ছিল, সেখানে আমরা 10 জন পরীক্ষা দিয়েছি। ঠিক এইভাবে কিন্তু পরীক্ষাটা সমাপ্ত হয়েছে। তো যাই হোক, প্রশ্নপত্রের লেভেল একদম ইজি বলা চলে না এবং খুব একটা কঠিনও বলা চলে না। আমি যে এ সিরিজের যে প্রশ্নপত্রটা আমি দেখেছি, সেখানে প্রশ্নপত্রকে বিশ্লেষণ করে দেখেছি, প্রশ্নপত্র একদম মডারেট এবং ইজি টাইপের প্রশ্ন কিন্তু হয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে ছাত্রছাত্রীদের কাছে কেমন লাগবে সেটা ছাত্রদের পরীক্ষার রেজাল্টের দিনই বোঝা যাবে, ছাত্রছাত্রীরা কেমন রেজাল্ট করতে পারল। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি টেস্ট বুকলেট সিরিজ এর যে সমস্ত ইতিহাসের প্রশ্নপত্রগুলো রয়েছে, ইতিহাস ঘেঁষা প্রশ্ন যেগুলো রয়েছে, প্রত্যেকটা ইতিহাসের প্রশ্নকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়ে সঠিক অ্যান্সারটি করে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ভিডিও থেকে মিলিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি। কেবলমাত্র ইতিহাসের প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। 1 নম্বর প্রশ্ন, এ সিরিজের যাদের এ সিরিজ পড়েছিল তাদের সুবিধা হবে খুঁজে নিতে তাড়াতাড়ি। আমি এখানে সিরিয়ালগুলো কিন্তু এ সিরিজের যেভাবে যে জায়গায় সিরিয়ালটা রয়েছে সেই সিরিয়ালগুলো কিন্তু আমি রেখেছি। একদম একের যে প্রশ্নটা ছিল, ম্যানম্যাক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? ম্যানম্যাক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন সি, ভি গর্ডন চাইল্ড। এই ভি গর্ডন চাইল্ড তিনি নব্যপ্রস্তুত যুগকে নগর বিপ্লব আখ্যা দিয়েছিলেন। সম্ভবত আমার যেটা মনে আছে, ম্যানম্যাক্স হিমসেলফ বইটি 1936 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আমি জায়গাটা দেখে নিয়ে তারপরে সালটা আমি উল্লেখ করব। তারপরের প্রশ্ন আমি দেখে নেব। 4 নম্বরের প্রশ্ন, সবে মুনিবে প্রজা মমা কার উক্তি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সম্রাট অশোক। তারপরের প্রশ্ন 11 নম্বরে যে প্রশ্নটা ছিল, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ নিষিদ্ধ কারণ সহ কঠোর অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করেছিলেন। এটি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আলাউদ্দিন খলজি, এর সঠিক উত্তরটি হয়ে যাবে। 25 নম্বরে যে প্রশ্নটা ছিল, এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নটি একটু অনেকেরই কনফিউজ হতে পারে, যারা WBCS পড়াশোনা করে তাদের কনফিউজ হওয়ার কারণ এখানে আমি জানি যে এখানে দুটি এমন অপশন আছে যাদের দুজনকেই কিন্তু সকলোত্তর পথনাথ বলা হয়। তবে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। তবে পাল বংশের যে রাজা রয়েছে ধর্মপাল, সেই ধর্মপালকেও কিন্তু সকলোত্তর পথনাথ বলা হয়ে থাকে। তবে এটি সঠিক উত্তরটা হয়ে যাবে হর্ষবর্ধন। 31 নম্বরে যে প্রশ্নটা ছিল সিরিজ এতে, ধর্মচক্র প্রবর্তন কি?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। নির্বাণ লাভের পর গৌতম বুদ্ধের সারনাথে সর্বপ্রথম ধর্ম প্রচারকেই ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। সেখানে 5 জন তার শিষ্য ছিল, সেই শিষ্যদের কাছে তিনি সর্বপ্রথম এই ধর্ম প্রচার করেছিলেন, সেই জন্য তার নাম হয়েছিল ধর্মচক্র প্রবর্তন। তারপরে 37 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার। একদম ইজি টাইপের প্রশ্ন। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার, এটি 3-4 বইগুলোতে বাংলা বইয়ে পাওয়া যায়। তো প্রত্যেককেই এই প্রশ্নটা আশা করি সঠিক উত্তর করতে পেরেছ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের হচ্ছে জনগণমন এবং বাংলাদেশে যেটা হচ্ছে সেখানে আমি তোমায় ভালোবাসি যে সঙ্গীতটা রয়েছে সেটি, এই দুটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তারপরের প্রশ্ন 42 নম্বরে যে প্রশ্নটা ছিল, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। প্রত্যেককেই আমরা জানি যে 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তো এটি আগস্ট মাসে ঘটেছিল, সেই জন্য ভারত ছাড়ো আন্দোলন নামে, এটি আগস্ট আন্দোলন নামে পরিচিত। তারপরে 44 নম্বরে যে প্রশ্নটা ছিল, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। এই লর্ড ক্যানিংয়ের সময় থেকে ভাইসরয় কথাটি সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রতিনিধি হিসাবে এই লর্ড ক্যানিংই প্রথম আবার ভাইসরয় হিসাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। 46 নম্বরে যে প্রশ্নটা ছিল, মনসবদারি প্রথার প্রবর্তক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইজি প্রশ্ন একদম। প্রশ্নগুলো প্রত্যেকবারই যে কোনো এক্সামে আসতে দেখা যায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। 51 নম্বরে যে প্রশ্নটা ছিল, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি কি? নামগুলি কি কি? এখানে আবার ওই একইভাবে প্রশ্নটা দেওয়া হয়েছে। ভারতের শেষ ভাইসরয়, প্রথমটাও চাওয়া হয়েছিল, এবার শেষেরটা চাওয়া হয়েছে। শেষ ভাইসরয় ছিল আমরা জানি লর্ড মাউন্টব্যাটেন, এবং শেষ গভর্নর জেনারেলের নাম এখানে চাওয়া হয়েছে। শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি ভারতের শ্রী রাজা গোপালাচারী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন এবং শ্রী রাজা গোপালাচারী। 54 নম্বরে যে প্রশ্নটা ছিল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য এসেছিল। তো সেখানে যারা ছিলেন তারা হলো প্যাথিক লরেন্স প্রধান ব্যক্তি হিসাবে ছিলেন, আর স্যার স্টাফোর্ড ক্রিপস ছিলেন এবং A.V. আলেকজান্ডার ছিলেন। তাহলে 3 জন এসেছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য হিসাবে। আসেনি কে? আসেনি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জন সাইমন। জন সাইমন আসেনি। তারপরের প্রশ্নটা দেখে নেব। 57 নম্বরে যে প্রশ্নটা ছিল, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? তো এই প্রশ্নটাও ম্যাক্সিমাম এক্সামে আসতে দেখা যায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্কন্দগুপ্ত। 62 নম্বরে যে প্রশ্নটা ছিল, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? 62 নম্বরের এই প্রশ্নটা ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটি ইতিহাসের মধ্যেও পড়ে, আবার এখানে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেও এটা ঢুকে যায়। তো যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুচেতা কৃপালনী। সুচেতা কৃপালনী তিনি উত্তরপ্রদেশ থেকে বিলং করেছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে। তারপরে 73 নম্বরের প্রশ্ন, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আকবর। তো আকবর থেকেই ইতিহাসের ম্যাক্সিমাম প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি যে এসেছে। এবারে যে প্রশ্নপত্র এসেছে মিসেলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের এত ইজি কোশ্চেন বলা যায় ইতিহাস থেকে দিয়েছে। তারপরে প্রশ্নপত্রের পরিবর্তন একটু ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। মিসেলেনিয়াস পরীক্ষাতে আর্টস কালচার যে বিষয়গুলো থাকে সেখান থেকে প্রশ্নগুলো খুব বেশি আসে, কিন্তু এবারে
এই প্রশ্নগুলো জিকে টাইপের কোশ্চেন কিন্তু হয়েছে। তারপরে আমরা দেখব যে ৭৭ নম্বরের প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? রামচরিত কে রচনা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সন্ধ্যাকর নন্দী। অনেকেই আবার এটা তুলসীদাসও বলে ফেলতে পারে, তার কারণ এটা মনে রাখতে হবে যে রামচরিত মানস বলে একটি গ্রন্থ আছে, সেটি লিখেছিল তুলসীদাস, আর এখানে শুধু রামচরিতের কথা বলা হয়েছে, তাই এটি হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। ৭৮ নম্বরে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তো আমরা জানি বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম এই পাশাপাশি আরেকটি ধর্মের যে প্রতিষ্ঠাতা ঘটেছিল, যে আজীবিক ধর্ম, সেই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গোশালা মক্কালিপুত্তু। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি, গোশালা মক্কালিপুত্তু। তারপরে ৮০ নম্বরে যে প্রশ্নটা ছিল, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জে রুসো। তো আমরা জানি এটা ইউরোপের একটা ইতিহাসের প্রশ্ন, ইউরোপের ইতিহাস থেকে এই প্রশ্নটা এসছে। এটি একটি গুরুত্বপূর্ণ ইউরোপের প্রশ্ন বলা চলে, তবে এখানে আমরা দেখব বিশ্বের ইতিহাস থেকে দিয়েছে এই প্রশ্নটা। তারপরে ৮১ নম্বরে যে প্রশ্নটা রয়েছে, ট্রি আর লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? অর্থাৎ স্বাধীনতার যে বৃক্ষ, আমরা জানি প্রত্যেককেই স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিল মহীশূরে। মহীশূরের যে শার্দুল বা বাঘ বলা হয়ে থাকে যাকে, তিনি হচ্ছেন টিপু সুলতান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব। ৮৫ নম্বরে যে প্রশ্নটা ছিল, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্য থেকে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? তো এই প্রশ্নটি একদম ইজি প্রশ্ন, প্রত্যেকের জানা দরকার। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 10 বছর টানা প্রধানমন্ত্রী পদে ছিলেন। তো এখানে যদি মনমোহন সিং এখানে যদি নরেন্দ্র মোদীর নামটা থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু আর হতো না। নরেন্দ্র মোদী 10 বছর পার করে 11 বছর 12 বছর চলছে, তার জন্যে এখানে নরেন্দ্র মোদী অপশনটা যদি থেকে যেত তাহলে কিন্তু এটি উত্তর হতো না। তো এটা অবশ্যই মনে রাখতে হবে জওহরলাল নেহেরু। এবারে 88 নম্বরে যে প্রশ্নটা ছিল, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেঙ্গল গেজেট। তো আমরা প্রত্যেকেই জানি বেঙ্গল গেজেট হচ্ছে হিকির, জেমস অগাস্টাস হিকির একটি প্রথম সংবাদপত্র, ইংরাজি ভাষাতে প্রকাশিত হয়েছিল। এটি 1780 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। তারপরে 90 নম্বরে যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য থেকে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে অর্থাৎ অধিবেশনে সভাপতিত্ব করেননি? তো আমরা জানি সুভাষচন্দ্র বোস, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র ব্যানার্জি এরা প্রত্যেককেই কিন্তু জাতীয় কংগ্রেসের সম্মেলনের সভাপতি পদে বসেছিলেন, কিন্তু যিনি বসেননি তিনি হচ্ছেন বালগঙ্গাধর তিলক। 96 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? এটি ইতিহাসের প্লাস ভূগোলের কোশ্চেন বলা চলে। তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শ্রীরামপুর। 97 যে প্রশ্নটা ছিল, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্যার এলিজা ইম্পে। 99 নম্বরের প্রশ্ন, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, উক্তিটি কার? আবার একটি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আসা একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট নিজেকেই বিপ্লবের সন্তান বলেছিলেন এবং সেই বিপ্লবকে সে নিজেই ধ্বংস করেছিলেন, এটা আমরা পেয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং বাকি যে প্রশ্নগুলো আছে আপনারা যদি জানতে চান অবশ্যই আমি সেই প্রশ্নগুলো নিয়ে ভিডিও করে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।